চারদিকে আধার নেমেছে। আরজু সুইমিং পুলের পাশে চেয়ারে বসে একদৃষ্টিতে পুলের নীলাভ জলের পানে তাকিয়ে আছে। এই পুলে তার এখনো নামা হয়নি। অনেক পুলে নামলেও এই পুল তাকে সবচাইতে বেশি আকৃষ্ট করেছে। বেডরুমের পাশে খোলা ব্যালকনিতে পুল এমনটা তো তার কল্পনাতেও আসেনি। এই দারুণ আইডিয়াটা তার নেতা সাহেবের মাথায় আসলো কি করে? আসলেই নেতা সাহেব বেশ শৌখিন, রুচিশীল মানুষ। আরজুর ভাবনার মাঝেই তার ফোনে কল আসলো। ফোনের স্ক্রিনে নামটা দেখে আরজু চমকে উঠল। নেতা সাহেব সচরাচর তাকে কল করে না। আজ কেন করল? আরজু কল রিসিভ করেই সালাম দিল। নাহিদও সালামের জবাব দিয়ে বলল, কি করছো আরজু? কিছু না, পুলের পাশে বসে আছি। নাহিদ মুচকি হাসল। বলল, এই জায়গাটা তোমার ভীষণ পছন্দ হয়েছে তাই না? আরজু হেসে বলল, ভীষণ ভালো লেগেছে। নাহিদ মনে মনে ভাবল, যাক, তার মেহনত কাজে দিয়েছে। এই বাড়ির কাজ চলাকালীন নাহিদ সেই কিশোরী রূপবতী মেয়েটাকে মাথায় রেখে এই রুমের সবকিছু করিয়েছে। নাহিদ তখন সেই কিশোরীর প্রেমে মজে তাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন অবধি করেছিল। তার ঘনিষ্ঠ বন্ধু সাদ তখন হেসে বলেছিল, আরজু তো তোকে চেনেই না, অথচ তুই ওকে নিয়ে ভবিষ্যতে ঘর বাঁধার স্বপ্ন দেখছিস। যদি ও তোকে রিজেক্ট করে দেয়? নাহিদ বাঁকা হেসে বলল, পরীটা আমার ফিলিংস বুঝলে ভালো, না হলে তুলে নিয়ে আসব। এই নাহিদের বউ একমাত্র আরজুই হবে। না বলার কোনো অপশন নেই। সাদ হেসে বলল, মানুষের সেবা করার উদ্দেশ্যে রাজনীতির মাঠে নেমে যদি তাদের উপর ক্ষমতার জোর দেখাস, তবে ভালো রাজনীতিবিদ হবি কি করে? নাহিদ হেসে বলেছিল, সবাই আর আমার পরীটা তো এক না। আরজু নামক কিশোরী এই অশান্ত নাহিদের ভালোবাসা। অন্য সবার উপর আমার কোনো অধিকার নেই, আছে দায়িত্ব। কিন্তু আরজুর উপর আমার সম্পূর্ণ অধিকার আছে, ভালোবাসার অধিকার। সামাজিক রীতিনীতির যেই বৈধতা প্রয়োজন, সেই অধিকার না হয় কত বছর পর নিয়ে নিব। বর্তমানে আমার ফোকাস শুধু পলিটিক্সে। পরীটা ততদিনে বড় হোক। তারুণ্যের তেজি ঘোড়ার ন্যায় নাহিদ তখন বেশ অশান্ত আর অস্থির। রাজনীতির মাঠে সে তখন উত্তাল প্রতিযোগী। একমাত্র এই মেয়েটার ক্ষেত্রেই নাহিদ যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে। সেই কিশোরী মেয়েটাকে প্রেম নিবেদন করে অস্বস্তিতে ফেলতে চায়নি। তাছাড়া সেই সময়টায় নাহিদ নিজেই পলিটিক্স নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। অন্য সবার মতো প্রেম করার সময় বা সুযোগ কোনোটাই তার হয়ে ওঠেনি। রিজেকশনের চিন্তা সে কখনোই করেনি। নাহিদ ভেবেই রেখেছিল সেই কিশোরী যৌবনে পদার্পণ করলেই নিজের অনুভূতি প্রকাশ করবে। আর সেই কিশোরীর না বলার কোনো রাস্তাই সে রাখবে না। নাহিদ দূর থেকেই আরজুর প্রতি নজর রেখেছে। তাই তো আরজুর মতো রূপবতী মেয়েটার সামনে কোনো ছেলে দাঁড়ানোর সুযোগ পায়নি। এত মায়াবী মেয়েটার পিছু অন্য কোনো ছেলে নেওয়ার সুযোগ পায়নি। নাহিদ সব রাস্তাই বন্ধ করে রেখেছিল। নাহিদ কখনোই আরজুর প্রেমে পড়ে উত্তাল প্রেমিকের ন্যায় প্রেমিকার পিছু পিছু ঘুরে বেড়ায়নি। বরং আরজুকে নিজের জীবনসঙ্গী হিসেবে ভেবে রেখেছিল। সঠিক সময় এই মায়া পরীটাকে শুধু ঘরে তোলার পালা। তখন সে নিজের ক্যারিয়ারের পিছনে দৌড়েছে। কারণ তার বিশ্বাস ছিল নিজেকে প্রতিষ্ঠিত করতে পারলে আরজুকে সে এমনি পেয়ে যাবে। কিন্তু পরবর্তীতে সময় আর পরিস্থিতি এতটাই বদলে গেছে যে আরজুকে জীবনসঙ্গী করার চিন্তাটা তাকে মুছে ফেলতে হয়েছে। আরজুকে দূর থেকে শুধু ভালোবেসে গেছে। কিশোরী আরজু যুবতী হওয়ার পরও তার সামনে ভালোবাসার আহ্বান নিয়ে দাঁড়ায়নি। কিন্তু ভাগ্য তাকে এমন চমক দেবে কে জানত। আরজুর ডাকে নাহিদ ভাবনার জগৎ থেকে ফিরে আসল। আরজু বলল,
আপনি খেয়েছেন? না, সময় পাইনি। মিটিংয়ে ব্যস্ত ছিলাম। মাত্রই ফ্রি হলাম। আরজু অবাক হয়ে ঘড়িতে সময় দেখে নিল। ঠিক সন্ধে 7টা বাজে। আরজু হতবম্ব হয়ে বলল, সেই সকালে নাস্তা করে বেরিয়েছেন আর এখনো লাঞ্চ করেননি? এমন কি কাজ আপনার? না খেয়ে কিসের কাজ? এইভাবে তো অসুস্থ হয়ে পড়বেন। যান, এখনই লাঞ্চ করুন। নাহিদের বুকের মাঝে শীতল স্রোত বয়ে গেল। আজ বহু বছর পর কেউ তাকে এইভাবে খাওয়ার জন্য ধমক দিচ্ছে। নাহিদ হাত ঘড়িতে সময় দেখে বলল, আমি এখনই বের হচ্ছি আরজু। বাসায় এসে একেবারে তোমার সাথে ডিনার করব। ঠিক আছে? আরজু ভীষণ খুশি হয়ে বলল, হুম, আসুন, আমি অপেক্ষা করব। কল কেটে নাহিদ আসিফকে ডেকে বলল, আসিফ, গাড়ি বের করো, বাসায় যাব। আসিফ কাচুমাচু করে বলল, আসলে স্যার, আমাদের এমপি স্যার আপনাকে আজ রাতে তার অফিসে দেখা করতে বলেছে। নাহিদ কপাল কুঁচকে তাকিয়ে বলল, এই বিষয়ে আমাকে ইনফর্ম করনি কেন? স্যার, আপনি মিটিংয়ে ব্যস্ত ছিলেন তাই। মাত্রই তো ফ্রি হলেন। হুম, বলেই নাহিদ মাথা ঝাঁকাল। আজও হয়তো আরজুকে দেওয়া কথা রাখা হবে না। মানুষ এক জীবনে সব কেন পায় না? নাহিদ ক্ষমতা, অর্থ, এমনকি নিজের ভালোবাসার মানুষটিকে পেলেও একই সাথে অনেক কিছু হারিয়েছে। নিজের ব্যস্ত লাইফকে ছুটি দিয়ে আরজুকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে ইচ্ছে হয়, কিন্তু সে চাইলেই পারে না। নাহিদ দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ঠিক আছে, গাড়ি বের করো আসিফ। নাহিদের সাথে কথা শেষ করেই আরজু রুমে আসল। আয়নায় নিজেকে দেখে নিল। ব্রাউন একটা লং কামিজের সাথে কালো গেবার্ডিং প্যান্ট পরা। আরজু চুল আছড়ে নিল। নেতা সাহেব হয়তো ঘণ্টা খানেকের মধ্যেই পৌঁছে যাবে। তখনই সুমি হন্তদন্ত হয়ে আরজুর রুমে এসে বলল, ভাবি, জলদি নিচে আসেন। আরজু খানিকটা চমকে উঠে বলল, কি হয়েছে সুমি? এমন হাঁপাচ্ছ কেন? ভাবি, ছোট ভাইজান আর আপা আসছে। আরজু কপাল কুঁচকে বলল, ওরা কারা? সুমি হেসে বলল, আরে ভাবি, আপনার দেবর আর ননদ আসছে। আরজু চিন্তায় পড়ে গেল। নেতা সাহেব তো বলেছিল কাউকে বিয়ের বিষয়ে জানায়নি। তাহলে ওরা জানল কি করে? আরজু নিশ্চিত হওয়ার জন্য বলল, ওরা কি আমার বিষয়ে জানে? সুমি মিষ্টি হেসে বলল, আপা আর ভাইজান খোঁজ খবর নিয়েই আসছে। এসেই আপনাকে খুঁজছে। আরজু ফ্রেশ হয়ে নিচে নামল। নিচে নামতেই দেখল সোফায় আরাম করে বসে আছে মিষ্টি একটা মেয়ে। আরজুকে দেখেই জেরিন হা করে তাকিয়ে রইল। আর অবাক হয়ে বলল, ওহ মাই গুডনেস, তুমি আমার ভাবি? আরজু মুচকি হেসে সম্মতি প্রকাশ করল। সামনে দাঁড়ানো মিষ্টি পিচ্ছি মেয়েটাকে আরজুর বেশ লাগছে। মেয়েটার মুখের আদল অনেকটাই নেতা সাহেবের মতো। কেমন কৌতূহলী চোখে তাকে দেখছে। জেরিন অবাক চোখে আরজুর কাছে এসে বলল, ক্যান আই টাচ ইয়োর চিক? আরজুর হাসি পেল, কিন্তু সেটা সংযত করে নিল। মেয়েটা আসলেই অনেক কিউট। শুধু শুধু আরজু চিন্তা করছিল। আরজু হেসে বলল, হোয়াই নট? জেরিন কোমল স্পর্শে আরজুর ফর্সা গালে ছুঁয়ে বলল, ইউ আর সো বিউটিফুল ভাবি। আই শো এ বিউটি লাইক ইউ ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ। আরজু হেসে ফেলল। মেয়েটার কথার ধরন বলে দিচ্ছে মেয়েটা সহজ সরল। আরজু জেরিনের ফর্সা গাল টেনে দিয়ে বলল, তুমিও ভীষণ প্রেটি ননদিনী। সো কিউট। জেরিন হেসে ফেলল, বলল,
আমি ভাবতেই পারিনি বড় ভাইয়া এমন হুট করে কাউকে না জানিয়ে বিয়ে করে ফেলবে। তবে এখন বুঝতে পারছি ভাইয়া তো তোমার মতো হুড়পড়ি দেখেই পিছলে গেছে, তাই তো জলদি ধরে বেঁধে বিয়ে করে ফেলেছে। আরজু মেকি হেসে মনে মনে বলল, কে যে কাকে ধরে বেঁধে বিয়ে করেছে সেটা জানলে আরো চমকে যাবে ছোট ননদি। তোমার ভাই পিছলেছে কিনা জানি না, কিন্তু আমি তো সেই কবেই পিছলে পুরো ডুবে গেছি। কিন্তু তোমার ভাইয়ের সে সব দেখার সময় কই? জেরিন আবার প্রশ্ন করল। ভাবি তোমাদের লাভ ম্যারেজ ছিল? আরজু মাথা নেড়ে না জানাল, কারণ বিয়েটা তার জন্য লাভ ম্যারেজ হলেও নেতা সাহেবের জন্য ছিল না। জেরিন বিজ্ঞদের মতো ভেবে বলল, তার মানে নিশ্চয়ই ভাইয়া তোমাকে দেখেই বিয়ের প্রপোজাল দিয়েছে? আরজু কি বলবে ভেবে পাচ্ছে না, তাই বলল, তোমার ভাইয়া আসলে তার কাছ থেকে জেনে নিও। আচ্ছা, আমার দেবর নাকি এসেছে, সে কোথায়? ছোট ভাইয়ার কল আসতে বাইরে আছে, এখনই এসে পড়বে। কয়েক মুহূর্ত পরই একজনকে ভেতরে আসতে দেখে আরজু চমকে গেল। সামনের মানুষটাও বেশ চমকে আরজুর দিকে তাকাল। আরজু চরম অবাক হয়ে মুখ ফসকে বলে ফেলল, জাহিদ। জাহিদ নিজেও আরজুকে দেখে অবাক হয়েছে। তার মানে নাহিদ ভাইয়া আরজু আপুকে বিয়ে করেছে? এদের মধ্যে কানেকশন হলো কি করে? কিন্তু জাহিদ তো তাদের ভার্সিটির আশেপাশেও তার ভাইকে দেখেনি। তবে কি ভাইয়া সেদিন ভার্সিটিতে এসে আরজু ভাবিকে দেখে পছন্দ করেছেন? কিন্তু সেটা কি করে সম্ভব? এত অল্প সময়ে কাউকে দেখে বিয়ের মতো সিদ্ধান্ত নেয়ার মানুষ নিবরাস নাহিদ না। তাহলে আসল ঘটনা কি? আরজুর মুখে জাহিদের নাম শুনে জেরিন বলল, ভাবি তুমি ছোট ভাইয়াকে চেনো? আরজু মাথা উপর নিচ নামিয়ে সম্মতি প্রকাশ করল। জেরিন অবাক হয়ে বলল, ভাইয়া তুমিও ভাবিকে চেনো? জাহিদ বলল, হে চিনি, আমার সিনিয়র। জেরিন চিন্তায় পড়ে গেল। জাহিদের পাশাপাশি দাঁড়িয়ে জাহিদের কানে ফিসফিস করে বলল, আস্তাগফিরুল্লাহ। ছোট ভাইয়া কোনোভাবে ভাবি সেই সিনিয়র আপু না তো যার পেছনে তুমি মজনু হয়ে ঘুরছ? দুই ভাই এক মেয়ের পেছনে পড়নি তো? জাহিদ বিরক্ত হয়ে বলল, আরে না বেকুব, আমার নজর কখনোই ভাবির উপর পড়েনি। আমার নজর তো ভাবির বেস্ট ফ্রেন্ডের উপর। জেরিন অবাক হয়ে বলল, সিরিয়াসলি? ভাবির বেস্ট ফ্রেন্ড? দুই ভাই দুই বেস্ট ফ্রেন্ডকে বউ করে আনবে? বিষয়টা বেশ ইন্টারেস্টিং হবে। জাহিদ জেরিনের মাথায় থাপ্পড় বসিয়ে বলল, তোর এই ছোট্ট মাথায় বেশি চাপ নিস না, পরে মাথা ফেটে যাবে। জেরিন রেগে বলল, রাগে না, তোমার থাপ্পড়ে আমার মাথা একদিন ঠিক ফাটবে। জেরিন আরজুর হাত ধরে সোফায় বসিয়ে একদৃষ্টিতে আরজুর দিকে তাকিয়ে রইল। আরজু এতে খানিকটা বিব্রত হল। তাই মেকি হেসে বলল, আমার সম্পর্কে কি করে জানলে? তোমার ভাইয়া নিশ্চয়ই বলেনি? উফ ভাবি, তুমি আসলেই অনেক ইন্টেলিজেন্ট। জেরিন আরজুর পাশে ঝুঁকে ফিসফিসিয়ে বলল, তোমাকে একটা সিক্রেট বলি ভাবি। তোমার বিষয়ে আমাদের পাপা বলেছে। আমি আর ভাইয়া মাম্মাকে না জানিয়েই চলে এসেছি। আরজু অবাক হয়ে বলল, তোমাদের মাম্মা? হুম মাম্মা। মাম্মাকে তোমার বিষয়ে কিছুই জানানো হয়নি। আসলে ভাইয়ার সাথে মাম্মার তেমন ভাব নেই। দুজি দুজনকে এড়িয়ে চলে। আরজু ঘটনার কিছুই বুঝল না। নেতা সাহেব বলেছেন তার মা মারা গেছেন, কিন্তু জেরিন বলছে অন্য কিছু। জাহিদ হয়তো আরজুর মনের দ্বিধা দ্বন্দ্ব বুঝতে পেরেছে, তাই হালকা কাশি দিয়ে বলল, আমাদের মাম্মা নাহিদ ভাইয়ার জন্মদাত্রী নন। আমাদের মাম্মা পাপার সেকেন্ড ওয়াইফ।
আরজু এতক্ষণে বিষয়টা বুঝতে পারল। অনেকক্ষণ গল্প করার পরও নাহিদের আসার কোনো নাম নেই। আরজু বারবার ঘড়িতে সময় দেখছে। এত সময়ের মাঝে তো নেতা সাহেবের চলে আসার কথা। আরজুর মনটা ব্যাকুল হতে শুরু করল। জেরিন নাহিদের নম্বরে বারবার কল করল, কিন্তু নাহিদ তুলল না। নাহিদ মাত্রই মিটিং শেষ করে গাড়িতে বসেছে। জেরিনের এত কল দেখে চিন্তায় পড়ে গেল। নাহিদ কল ব্যাক করতেই জেরিন রেগে বলল, কেন কল করেছ? দরকার নেই কল করার, থাকো তোমার কাজ নিয়ে। নাহিদ চোখ বুজে 2 আঙুল কপালে ঘষতে লাগল। প্রচণ্ড মাথা ধরে আছে তার। তবুও ছোট বোনের অভিমান কমাতে বলল, এমন রেগে আছিস কেন? রাগ করব না? আমার ভাই কাউকে না জানিয়ে বিয়ে করে বসে আছে, আমাকে অবধি জানালো না। আমি তো তার কিছুই না। নাহিদ ফট করে চোখ খুলে তাকাল। কিছু একটা ভেবে বলল, এই খবর তোদের নাইম মাহমুদ জানিয়েছে তাই না? ছি, ভাইয়া এইভাবে বলছো কেন? সে তোমারও পাপা। তুই বেশি পেকে গেছিস। পাকার কি দেখলে? অবশ্য তোমার উপর যত রাগ অভিমান ছিল সেটা একদম নিমিষেই হাওয়া হয়ে গেছে। নাহিদ বাঁকা হেসে বলল, কেমন দেখলি ভাবিকে? পছন্দ হয়েছে? জেরিন অবাক হয়ে গেল। তার ভাই বুঝল কি করে যে ভাবিকে দেখতে এসেছে? জেরিন বলল, ফাটাফাটি ভাইয়া। এই রূপসী ভাবির সন্ধান পেলে কি করে? নাহিদ মুচকি হেসে বলল, আকাশ থেকে টপকে সোজা আমার কাছে এসে পড়েছে। আমার জন্যই হয়তো আল্লাহ পাঠিয়েছে। জেরিন হেসে উঠল। পরক্ষণে মন খারাপ করে বলল, ভাইয়া এখন তো তোমার জীবনে মিষ্টি ভাবি এসে পড়েছে। অন্তত এখন এত রাত অবধি বাইরে থেকো না, এইভাবে কাজের মাঝে ডুবে থেকো না। আমরা তোমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করে বাসায় ফিরে এসেছি। ভাবি ভেতরে ভেতরে অনেক ছটফট করছিল। তোমার অপেক্ষায় বারবার দরজার দিকে তাকাচ্ছিল। ভাবিকে দেখে যতটুকু বুঝেছি সে বেশ নরম মনের মানুষ। তাকে আগলে রেখো ভাইয়া। সে মোটেও অবহেলা ডিজার্ভ করে না। নাহিদের বুকটা ভার হয়ে আসল। সবাই তাকে বেশ কঠোর মনে করলেও আরজুর ব্যাপারে নাহিদ বেশ ইমোশনাল। নাহিদ প্রায় রাত 12টার দিকে বাসায় পৌঁছাল। বাসায় পৌঁছেই দেখল আরজু সোফায় গুটিসুটি মেরে ঘুমিয়ে পড়েছে। নাহিদের বেশ খারাপ লাগল। বউটা তার অপেক্ষা করতে করতে এখানেই ঘুমিয়ে পড়েছে। নাহিদ পাঞ্জাবির হাতা কনুই অবধি তুলে আরজুর পাশে বসল। মায়াবী মুখটায় বিষণ্ণতার ছায়া। এই বিষণ্ণতার কারণ সে নিজেই। নাহিদ তো আরজুকে এই কারণেই নিজের জীবন থেকে দূরে রাখতে চেয়েছে, কিন্তু পাগলিটা তো বুঝলি না। নাহিদ আলতো স্পর্শে আরজুর মুখের এলোমেলো চুলগুলো কানের পিঠে গুজে দিল। মুহূর্তেই তার নজর পড়ল আরজুর নরম কোমল ওষ্ঠ জোড়ায়। এই ওষ্ঠের নেশায় সে বহু আগেই পড়েছে। সেদিন সাজেকে নেশায় বুধ আরজুকে দেখে নাহিদের নিজেরই টালমাটাল অবস্থা হয়েছিল। আরজু যখন তাকে প্রথম চুমু খেল নাহিদ কয়েক মুহূর্তের জন্য ব্লাঙ্ক হয়ে পড়েছিল। সেই মুহূর্তে সে নিজেকে আর ধরে রাখতে পারেনি। বহুদিনের কাঙ্ক্ষিত মানুষটিকে একটু স্পর্শ করার জন্য উন্মাদ হয়ে পড়েছিল। বোকা বউটা সেই রাতের কথা সম্পূর্ণ মনে করতে পারেনি। সেদিন অনুভূতির উত্তাপে আরজু নিজের গায়ের টপসটা অবধি খুলে ফেলেছিল। আরজুকে এক ঝলক সেইভাবে দেখে কোথাও না কোথাও তার পুরুষ মনে কামুকতার জন্ম হয়েছিল। কিন্তু আরজুর মুখে ভালোবাসি নেতা সাহেব শব্দটা শুনে নাহিদের হুঁশ ফিরে। ভালোবাসা শব্দটিকে কলঙ্কিত করার মতো গর্হিত অপরাধ সে করেনি। কারণ আরজু না হয় সেন্স নেই, তার তো আছে। সে আরজুকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দেয়। রুমের লাইট অফ করে আরজুকে টপস পরিয়ে আরজুকে তার রুমে নিয়ে যায়।
কিন্তু মেয়েটা তখনও নাহিদকে ঝাপটে ধরে রেখেছিল। নাহিদ আরজুর কপালে চুমু খেয়ে সেদিন বলেছিল, আপনি হয়তো আমার ভাগ্যে নেই আরজু। আজ বেহুশ হয়ে আপনি নিজের মনের কথা বলছেন। তবে প্রমিজ করছি, যদি কোনোদিন সম্পূর্ণ সজ্ঞানে নিজের অনুভূতি আমার সামনে ব্যক্ত করতে পারেন আমি আপনাকে ফিরিয়ে দেব না। অতীত ভেবে নাহিদ বাঁকা চোখে হাসল। সে আসলেই তার প্রমিজ রেখেছে। সে আরজুকে সেদিন আসলেই ফেরাতে পারেনি। নাহিদ আলতো স্পর্শে আরজুর ছোট্ট কোমল দেহটাকে কোলে তুলে নিল, একদম নিজের বুকের সাথে মিশিয়ে ফেলল। রুমে এসে আরজুকে বিছানায় শুইয়ে দিল আর নিজে চলে গেল ফ্রেশ হতে। আরজু পিট পিট করে তাকিয়ে মুচকি হাসল। মানুষটা নিজের এই অদ্ভুত সত্তাকে সবসময় লুকিয়ে রাখে। এই মানুষটা উপর থেকে যতটা কঠিন ভেতর থেকে ততটাই নরম। সকাল সকাল লাইব্রেরিতে বসে আছে রিমি। মূলত শুভর অপেক্ষা করছে। আজকাল শুভ ঠিক মতো ক্লাস করছে না। আজ রিমি একটা টপিক নিয়ে ডিসকাস করতে শুভকে আসতে বলেছে, কিন্তু সময় গড়িয়ে যাচ্ছে, শুভ এখনো আছে না। রিমি গভীর চিন্তায় বিভোর। শুভ এইভাবে চললে নিজের ক্যারিয়ার নষ্ট করবে। ওকে যেভাবেই হোক স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে হবে। ভাবনার মাঝেই রিমি দেখল শুভ এসেছে। কাঁধের ব্যাগটা টেবিলে রেখে ধপ করে চেয়ারে বসে পড়ল। রিমির বুকটা ধুক ধুক করছে। শুভকে যখনই দেখে তখনই তার এমন ফিল হয়। শুভ বিরক্ত হয়ে বলল, যা ডিসকাস করার শর্টকাটে কর, আমার আবার বেরুতে হবে। রিমির কপালে চিন্তার ভাঁজ পড়ল। আজও শুভ ক্লাস করবে না? তাই বলল, আজ ক্লাস করবি না? শুভ কপাল চুলকে বলল, না। রিমির বেশ রাগ লাগছে। এইভাবে নিজেকে অন্ধকারে কেন থেকে দিচ্ছে শুভ? খানিকটা রেগে রিমি বলল, আজ ক্লাস না করে কোথাও যেতে পারবি না। সামনে ফাইনাল ইয়ারের এক্সাম। এখন থেকে সিরিয়াস না হলে রেজাল্ট খারাপ করবি। যেখানে আমার জীবনটাই এলোমেলো সেখানে রেজাল্ট দিয়ে কি করব? একদম ফালতু কথা বলবি না। জীবন কারো জন্য থেমে থাকে না। শুভ মলিন মুখে বলল, আমার জীবন সেখানেই থেমে গেছে যেখানে আরজু আমাকে ফেলে দূরে সরে গেছে। রিমির খানিকটা রেগে বলল, আরজু তোকে ফেলে কোথাও যায়নি। সে এত বছর যেভাবে ছিল সেভাবেই আছে। বরং তুই ওর জন্য থেমে আছিস। আরজুর লাইফে তুই আগেও বন্ধু হিসেবে ছিলি, আজও আছিস। শুভ বিরক্ত হয়ে উঠে যেতে চাইলে রিমি হাত ধরে আটকে নিল। জোর করে বসিয়ে বলল, আমাকে রাগ দেখবি না। চুপচাপ নোট খাতা বের কর। শুভ অবাক হয়ে রিমির দিকে তাকাল। সব সময় শান্ত থাকা মেয়েটা আজ কেমন রেগে তাকে শাসাচ্ছে। শুভ মুচকি হেসে বলল, তুই তো দিন দিন ঝাঁসির রানী হয়ে যাচ্ছিস। রিমি চোখ রাঙিয়ে তাকাল আর মনে মনে বলল, তোকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনতে আমার যা হওয়ার প্রয়োজন তাই হব। সকালে নিশান বাইকে করে অফিসে যাচ্ছিল। রাস্তার মধ্যেই বারবার তার ফোন ভাইব্রেট হচ্ছে। বিরক্ত হয়ে বাইক পাশে থামিয়ে কল রিসিভ করল। অপর পাশ থেকে মেয়েলি কণ্ঠ ভেসে আসল, এই কোথায় আপনি? নিশান চিন্তায় পড়ে গেল। কে এই মেয়ে এমনভাবে কথা বলছে যেন তার কাছের কেউ। নিশান স্বাভাবিকভাবেই বলল, কে বলছেন? কে মানে আমাকে চেনেন না? না। কে আপনি? পরিচয় দিন। মেয়েটা লাজুক সরে বলল, আমার একটাই পরিচয়, আমি আপনার বউ। নিজের বউকে চিনতে পারছেন না? কি আজব লোক আপনি। নিশান থতমত খেয়ে গেল। বলে কি? নিশান খানিকটা রেগে বলল,
আপনি আমার সাথে মজা করছেন? আরে ধুর, জামাইয়ের সাথে কি কেউ মজা করে? জামাইয়ের সাথে রোমাঞ্চ করে? নিশান এমনি আজ অফিসের জন্য লেট হয়ে পড়েছে, তার উপর এই উটকো ঝামেলা। তাই প্রচণ্ড বিরক্তি নিয়ে বলল, আমার অফিসের জন্য লেট হচ্ছে, আপনার ফালতু বক বক শোনার সময় নেই। আপনি তো একটা রসকসহীন লোক, বউকে কি করে আদর করতে হয় সেটাই জানেন না। নিশান রেগে বলল, আমি বউকে আদর করতে জানি নাকি জানি না, সেটা আমার বউই ভালো বুঝবে, আপনাকে বুঝতে হবে না। বলেই নিশান কল কেটে অফিসের উদ্দেশ্য চলে গেল। ওপর দিকে অবনী হাসতে হাসতে তার বান্ধবী সুরভির কোলে ঢলে পড়ল। সুরভি নিজেও খিল খিল করে হাসছে। তুই এই লোকটাকে এমন ডিস্টার্ব করছিস কেন? আরে ওই রোবট মানবকে ডিস্টার্ব না করলে আমার পেটের ভাত হজম হয় না। সেদিন রিমি আপুর উপোস। সরি, ননদির জন্মদিনে যেয়ে ননদিনীর কাছ থেকে উনার নম্বর নিয়ে এসেছি। সুরভি চিন্তিত হয়ে বলল, তুই কি আসলেই ওই ভাইয়াটার প্রেমে পড়েছিস? উনি কিন্তু তোর অনেক সিনিয়র। এইজ ডাজন্ট ম্যাটার। আমি তো রোবট মানবকে জ্বালিয়ে যেই তৃপ্তি পাই সেটা অন্য কাউকে করে পাব না। সারা জীবন জ্বালানোর জন্য হলেও আমার তাকে চাই। সুরভি হেসে বলল, তাহলে প্রপোজ করে ফেল। অবনী লাজুক ভঙ্গিতে হেসে বলল, সময় হোক বলবো। দিনের শুরু হতেই সকলের কর্মব্যস্ততা শুরু হয়ে যায়। ঠিক তেমনটি ঘটে নূর ম্যানশনে। সকাল সকাল রেডি হয়ে নাস্তার টেবিলে বসলেন নাইম মাহমুদ। টেবিলে তখন অলরেডি তার মা নূরজাহান বেগম বসে আছেন। বেশ বিরক্তি নিয়ে খাবার খাচ্ছেন। এটা তার নিত্যদিনের কাজ। মেজাজ তার বরাবর চটে থাকে। সানজিদা মাহমুদ টেবিলে বসতেই নূরজাহানের বিরক্তির মাত্রা আরও বাড়ল। নাইম মাহমুদ গম্ভীর স্বরে মাকে উদ্দেশ্য করে বললেন, আম্মা, গতকাল আপনার ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট ছিল। সানজিদা বলল আপনি যাননি কেন? নূরজাহান সানজিদা মাহমুদের দিকে কড়া চোখে তাকিয়ে বললেন, তোর বউকে কান পড়া কম দিতে বলবি। আমি একদম ঠিক আছি, ডক্টরের কোনো প্রয়োজন নেই। আহা আম্মা, আমি সেদিনও দেখলাম আপনার শরীরটা খারাপ যাচ্ছে। নিজের স্বাস্থ্য নিয়ে অবহেলা করা ঠিক না। নূরজাহান বেগম খানিকটা ক্ষিপ্ত হয়ে বলল, আমাকে দেখার কে আছে? তোরা সবাই তো নিজেদের নিয়ে ব্যস্ত। তুই বিজনেস নিয়ে। ছোট ছেলেটা আর্মি অফিসার হয়ে নানান শহরে পোস্টিং নিয়ে ঘুরে বেড়ায়। ছোট ছেলের বউটাও ডক্টর হয়ে ঝালা হয়েছে, দিন রাত হসপিটালে পড়ে থাকে। আর নাহিদের কথা কি বলবো? ছেলেটা তো পুরো পরিবার থেকেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কথাটা বলেই সানজিদা মাহমুদের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করলেন। সানজিদা মাহমুদ ডোন্ট কেয়ার ভাব নিয়ে নাস্তা করতে লাগলেন। নূরজাহান বেগম আবার বললেন, নাহিদকে এই বাসায় ফিরে আসতে বল নাইম। ছেলেটা একা একা থেকে আরো নিশ্চুপ হয়ে যাবে। এত রাগ ভালো না। নাইম মাহমুদ গম্ভীর স্বরে বললেন, চেষ্টা তো অনেক করেছি, কিন্তু আপনি তো জানেন নাহিদ কতটা একরোখা। তাছাড়া আমার উপর ভীষণ ক্ষিপ্ত। আব্বা মারা যাওয়ার পর ছেলেটা বাসা থেকে বেরিয়ে গেল। আব্বা থাকলে ঠিক সামলে নিত ওকে। নূরজাহানের মুখটা চুপসে গেল। খানিকটা ভেবে বললেন, অন্তত ছেলেটাকে বিয়ের জন্য রাজি করা। বউ আসলে যদি পরিবর্তন হয়, ঘরের ছেলে যদি ঘরে ফেরে। এইভাবে কাজের মধ্যে ডুবে থাকলে ছেলেটা একসময় অসুস্থ হয়ে পড়বে। নাইম মাহমুদ মনে মনে হাসলেন। বউ তো আসে পড়েছে, তাও ছেলের পছন্দের বউ। এতদিন ছেলেটার পিছুটান ছিল না, কিন্তু এখন আছে। এখন অন্তত রাজনীতির ময়দান থেকে পিছিয়ে আসলেই হয়।
নাহিদ যেহেতু কাউকে বিয়ের বিষয়ে জানাতে চাইছে না, তাই এই বিষয়টা কাউকে না জানানোই ভালো। তাছাড়া সানজিদা নানান কিটি পার্টি নিয়ে ব্যস্ত থাকে। মুখ ফসকে কিছু বলে ফেললে নিউজে হেডলাইন হয়ে যাবে। ওকে নিয়ে কোনো বিশ্বাস নেই। নাইম মাহমুদকে এতটা নিশ্চিন্ত থাকতে দেখে সানজিদা মাহমুদের মনে খটকা লাগল। বড় ছেলের বিষয় আসলেই যেই মানুষটা ভীষণ অস্থির আর চিন্তিত হয়ে পড়ে, সেখানে আজ তিনি কতটা স্থির। কিছু কি লুকাচ্ছে তিনি? সকালের নাস্তা রেডি করে শুভর মা গেল শুভকে ডাকতে। আজকাল ছেলেটা বেশ অনিয়ম করে চলে। ঠিকমতো খায় না, ঘুমায় না, বাসায়ও অনেক রাত করে ফেরে। আগে সকালে উঠেই দ্রুত নাস্তা করে আরজুর বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়ত, কিন্তু এখন অনেক বেলা অবধি পড়ে পড়ে ঘুমায়। ঠিকমতো ভার্সিটিতে যায় না। শুভর রুমে ঢুকে ঘুটঘুটে অন্ধকার আর বিচ্ছিরি গন্ধে তার দম আটকে আসবার জোগাড়। দ্রুত রুমের আলো জ্বালিয়ে জানালা খুলে দিলেন। পড়ার টেবিলের পাশে বেশ কিছু সিগারেটের অবশিষ্ট অংশ পড়ে আছে, আর শুভ বিছানায় এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। ছেলের শুকনো মুখখানা দেখে নিজের বুকে তীব্র যন্ত্রণা অনুভব করলেন। বড় আদরের ছেলে তার, কিন্তু আজ কেমন নাজেহাল অবস্থা। আরজুর প্রতি তার ঘৃণা তীব্র আকার ধারণ করেছে। এই মেয়েটা তার ছেলের জীবনে না আসলে আজ তার ছেলের জীবনটা এতটা এলোমেলো হতো না। সেই ছোট থেকেই ছেলেটা আরজুর জন্য পাগল ছিল। প্রতিদিন আরজুকে না দেখলে ছেলেটার দিন কাটত না। আর আজ তার ছেলে আরজুকে ছাড়া বেঁচে তো আছে, কিন্তু এটাকে সুস্থভাবে বাঁচা বলে না। বালিশের কাছে শুভর ফোনটা দেখে তিনি সেটা হতে তুলে নিলেন। শুভর ফোনের পাসওয়ার্ড তার জানা। আরজু রানী। ফোন আনলক করে দ্রুত ব্লক নাম্বার লিস্ট চেক করলেন। সেখানে আরজুর নাম্বার দেখে খানিকটা নিশ্চিন্ত হলেন। আরজুর নম্বরটা তিনি নিজেই শুভর ফোন থেকে ব্লক করেছেন। শুভ হয়তো জনেও না। আরজু শুভর জীবন থেকে যত দূরে থাকবে ততই ভালো। আরজু তো ঠিকই এক বিত্তশালী দেখে বিয়ে করে নিয়েছে। আল্লাহর কাছে দিন রাত একটাই দোয়া করে যাচ্ছেন যেন ছেলেটা স্বাভাবিক হতে পারে। আর তার ছেলের জীবনে যেন এমন কেউ আসে যে তার ছেলেকে মন থেকে ভালোবাসবে। আরজুর নামটা যেন শুভর মন থেকে মুছে ফেলতে পারে। অন্যান্য দিনের মতো আজও আরজু ঘুম থেকে উঠে নাহিদকে দেখতে পেল না। গতকাল রাতে কখন বাসায় এসেছে আরজু জানেও না। এই গভীর ঘুম আজ তার কাল হয়ে দাঁড়িয়েছে। এই লোকটা কখন আসে কখন যায় টেরও পায় না আরজু। নাহিদের এই হেয়ালিপনায় আরজু বেশ রেগে গেল। একটা বার তাকে ডেকে গেলে কি হতো? বাসায়ও ফিরে অনেক রাত করে। এত কি কাজ তার? নতুন বিয়ে করেও লোকটার মধ্যে তেমন কোনো অনুভূতি নেই। কোথায় বাসায় ফিরে বউকে জড়িয়ে ধরে চটপট চুমু খেয়ে জড়িয়ে ধরবে, না পালিয়ে বেড়ায়। বিয়ের আগেও যেমন তাকে এড়িয়ে চলত, বিয়ের পরও তেমন কোনো পরিবর্তন হয়নি। আরজুর মতো রূপবতী মেয়েকে অবধি এই অসভ্য লোক মূল্য দিচ্ছে না। তবে কি এই লোকের হুর প্রয়োজন ছিল? আরে মরে গেলে এমনি 40টা পাবি। বর্তমানে আমাকে পেয়েছিস সেটাই কম কি? আমার ইনস্টাগ্রামে কত মেইল ফলোয়ার আছে এই লোকের ধারণা আছে? স্টুপিড, বদ, অসভ্য লোক একটা। না, এই মানুষটাকে এই অনিয়মের মধ্যে চলতে দেওয়া যাবে না। ফ্যামিলি অ্যান্ড কাজ দুটোর মধ্যে ব্যালেন্স করা শেখাতে হবে। মেজাজ ঠান্ডা করে আরজু দ্রুত রেডি হয়ে নাস্তা টেবিলে আসল। আরজুকে টপস আর জিন্সের সুমি আজ প্রথম দেখল। কি সুন্দর লাগছে। সুমির মনে হচ্ছে আরজুর মতো সুন্দরী আদৌ সে কখনো দেখেছে কিনা। না, এত সৌন্দর্যে ঘেরা নারী আগে কখনো দেখেনি সুমি। তার ভাইজান আসলেই ভীষণ ভাগ্যবান ব্যক্তি। না হলে এই রূপের রানী কি করে পেল? আরজুকে তৈরি হয়ে আসতে দেখে সুমি বলল, ভাবি কোথাও যাবেন?
আরজু মুখে খাবার পুরে বলল, হুমম, আজ থেকে ক্লাস কন্টিনিউ করব সুমি। বিয়ে করে তো স্টাডি লাটে উঠে গেছে। তোমার ভাইজান তো বিয়ের জন্য নিজের কাজের কোনো পরিবর্তন করেননি। তবে আমার এইভাবে বসে থেকে কাজ কি? আরজুর কথা শুনে সুমি হেসে ফেলল। আরজু স্নিগ্ধ চোখে সুমির নিষ্পাপ মুখখানা দেখল। মেয়েটা একদম সহজ সরল। আরজু হঠাৎ প্রশ্ন করল, সুমি, তোমার বাবাকে মনে পড়ে না? সুমি হাসি থামিয়ে মলিন মুখে বলল, হুমম, মনে পড়ে। বাবা আমাকে অনেক ভালোবাসে। মা তো অনেক আগেই মারা গেছে। বাবা চেষ্টা করেছে আমাকে আগলে রাখতে, কিন্তু বাবার এই আদর সৎ মায়ের সহ্য হতো না। আমাকে অনেক অত্যাচার করত। বাবার কাছে বিচার দিলেন অত্যাচার আরও বেড়ে যেত। আমার বাবা আগে নূর মিনশন বাসায় কাজ করত, কিন্তু অসুস্থতার জন্য আর পারে না। তাই ভাইজান বাবাকে কাজ করতে মানা করছে। উনি নিজেই আমাদের সংসারের দায়িত্ব নিয়েছে। ভাইজান তখন আমাকে নূর মিনশন নিয়ে যায়। সেখানে থেকেই আমি লেখাপড়া করেছি। পরে দাদিজান আমাকে ভাইজানের এই বাসায় পাঠায় দিছে তার দেখাশোনার জন্য। ভাইজান আমাকে এইখানে কলেজ ভর্তি করিয়ে দিয়েছে, কিন্তু আমার পড়াশোনা তেমন ভালো লাগে না। তাই এইচএসসি পরীক্ষা দিয়ে আর ভার্সিটিতে ভর্তি হয়নি। ভাইজান অনেক বলেছে, কিন্তু আমার একদম ইচ্ছে ছিল না। আরজু মুচকি হেসে বলল, ওই বাসার মানুষজনের সাথে তোমার ভাইজানের সম্পর্ক কেমন? সুমি দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি তো এখন এই পরিবারে মানুষ। আপনাকে বলতে সমস্যা নাই। ভাইজানের তাদের সাথে সম্পর্ক তেমন ভালো না। বড় স্যারের সাথে ভাইজানের ৩৬ আখড়ার ঝামেলা চলে। এর আসল কারণ আমি জানি না। এই বাসায় আসার পর থেকেই এমন দেখি। জেরিন আপা আর দাদির সাথে একটু ভালো, আর ভাইজানের চাচার সাথেও বেশ ভালো। চাচাজান খুব ভালোবাসে ভাইজানরে। ভাইজান ও চাচাকে অনেক মানে। আরজু গভীর চিন্তায় বিভোর হয়ে পড়ল। নেতা সাহেব সম্পর্কে আরও অনেক কিছুই তার অজানা। এই মানুষটার মন বুঝতে গেলে এই মানুষটাকে পুরোপুরি জানতে হবে। মানুষটা সব সম্পর্ক থেকে পালিয়ে বেড়াচ্ছে কেন? নেতা সাহেব তাকে যথেষ্ট সম্মান প্রদর্শন করলেও তার কাছ থেকে অনেকটা দূরত্ব বজায় রাখে। আরজুর জীবনের সবচাইতে প্রিয় মানুষটি তাকে খানিকটা এড়িয়ে চলে, এটা আরজুর মানতে কষ্ট হয়। নেতা সাহেব কি আজও বিয়েটা মানতে পারেনি, নাকি অন্য কিছু? মাঝে মাঝে নেতা সাহেবের আচরণে মনে হয় তিনি হয়তো তার প্রতি ফুটবল, কিন্তু পরক্ষণে মনে হয় আরজুর কোনো অস্তিত্ব এই মানুষটার জীবনে নেই। না, আরজু এত সহজে হার মানবে না। নেতা সাহেবকে জয় করে নিবে। নিজের ভালোবাসার বাঁধনে আটকে রাখবে নেতা সাহেবকে। তার জন্য যা করা প্রয়োজন তাই করবে। আরজু দ্রুত নাস্তা শেষ করে বাসার সদর দরজা থেকে বের হওয়ার সময় দেখল একজন লোক গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। বেশ লম্বা চওড়া লোকটার হাতের পেশিগুলো অনেকটা ফুলে ফেপে আছে। আরজুকে দেখেই লোকটি সালাম দিল, আর আরজুর উদ্দেশ্য বলল, আসুন ম্যাম। কোথায় যাবেন? আরজু ভ্রু কুঁচকে তাকিয়ে অচেনা লোকটির উদ্দেশ্যে বলল, আপনি কে? লোকটি মুচকি হেসে বলল, আমি সাইফুল, আপনার বডিগার্ড। আরজু যেন আকাশ থেকে পড়ল। বডিগার্ড? সিরিয়াসলি? তার কেন বডিগার্ডের প্রয়োজন আছে বলে মনে হয় না। আরজু বেশ বিরক্ত হয়ে বলল, আমার কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। লোকটি জবাব দিল, সরি ম্যাম, কিন্তু স্যার আমাকে আপনার জন্য হায়ার করেছে। সর্বক্ষণ আপনাকে নিরাপত্তা দেয়া আমার দায়িত্ব। আরজুর নাহিদের উপর বেশ রাগ হচ্ছে।
আরে নিজে এক গাদা গার্ড নিয়ে চলে বলে তারও এই গার্ড নিয়ে চলতে হবে? ইম্পসিবল। আরজু এমন কোনো সেলিব্রিটি না যে তার বডিগার্ডের প্রয়োজন পড়বে। আরজু দ্রুত নাহিদের নম্বরে ডায়াল করল। নাহিদ কল রিসিভ করতেই আরজু উত্তেজিত হয়ে বলল, আপনি আমার জন্য বডিগার্ড হায়ার করেছেন? আমি কি কোনো সেলিব্রিটি? হোয়াট ইজ দিস? নাহিদ মুচকি হেসে বলল, কুল ডাউন আরজু। এত হাইপার হচ্ছ কেন? তাছাড়া তুমি তো এখন একজন সেলিব্রিটি চাইতে বেশি কিছু। একদম আমার সাথে মজা করবেন না। আমার এসবের কোনো প্রয়োজন নেই। নাহিদ বুঝতে পারল তার বউ কোনো কারণে ক্ষিপ্ত। না হলে আরজু কখনোই এত রেগে যায় না। তাই নাহিদ শান্ত হয়ে বলল, প্লিজ আরজু, ট্রাই তো আন্ডারস্ট্যান্ড। সাইফুল তোমাকে ভার্সিটির গেট অবধি পৌঁছে দিবে জাস্ট। আরজু জেদি গলায় বলল, একদম না। এইসব নমুনা নিয়ে আমি ঘুরে অভ্যস্ত না। তাছাড়া আমাদের বিয়ে সম্পর্কে কেউ জানে না। সো এসবের কোনো প্রয়োজন আমার নেই। নাহিদ বুঝল আরজু অনেকটা ক্ষেপে আছে তার উপর। তাই বুঝিয়ে বলার চেষ্টা করল, লিসেন আরজু, বর্তমানে তুমি নিবরাস নাহিদের সহধর্মিণী। তাই তোমার নিরাপত্তার ঝুঁকি রয়েছে। সকলেই এই নাহিদকে দুর্বল করে ভেঙে ফেলে নিজেদের রাস্তা ক্লিয়ার করতে চায়। তাই সবাই আমার দুর্বলতা খুঁজে বেড়ায়। তোমার আমার সম্পর্কের বিষয়টা বের করা বিপক্ষ দলের জন্য খুব একটা কঠিন বিষয় না। যে কেউ এসে এই নাহিদের কলিজায় আঘাত করে চলে যাবে এমন কোনো সুযোগ আমি কখনোই কাউকে দিব না। কোনো রকম বিরোধিতা না করে চুপচাপ সাইফুলের সাথে যাও। অ্যান্ড ইটস মাই অর্ডার। সাইফুল আমার বিশ্বস্ত লোক। শেষে কথাগুলো বেশ কঠিন সুরে বলল নাহিদ। নাহিদের কঠিন সুরে আরজু খানিকটা দমে গেল। তাই আর কিছু না বলে চুপচাপ গাড়িতে উঠে বসল। ভার্সিটির গেটে পৌঁছে আরজু সবার আগে ফুয়াদকে দেখতে পেল। ফুয়াদ নিজের বাইক পার্ক করছে। আরজু ফুয়াদের দিকে এগিয়ে গেল। পেছনে ফিরে হঠাৎ আরজুকে দেখে খানিকটা চমকে গেল ফুয়াদ। গলার শার্ট তুলে বুকে ফু দিয়ে বলল, ও গড, এইভাবে ভূতের মতো পেছনে দাঁড়িয়ে আছিস কেন? একটুর জন্য হার্ট অ্যাটাক করলাম না। আরজু একদৃষ্টিতে ফুয়াদের দিকে তাকিয়ে রইল। ফুয়াদ খানিকটা অপ্রস্তুত বোধ করল। নিজেকে সামলে বলল, সর, ক্লাসে যাব। আরজু দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার উপর রেগে আছিস? ফুয়াদ আশেপাশে চোখ বুলিয়ে বলল, না, রাগব কেন? আরজু অশ্রুসিক্ত নয়নে বলল, মিথ্যে কথা বলছিস। তুই আর শুভ আমার উপর ভীষণ রেগে আছিস। এই কয়দিনে আমি শুভকে বহুবার কল করেছি। ওর ফোনে কল যাচ্ছে না। তোকেও কল করেছি, তুই রিসিভ করিসনি। আমাদের বন্ধুত্বের সম্পর্ক কি এতটাই ঠুনকো ছিল ফুয়াদ, যে আমাকে এইভাবে এড়িয়ে চলছিস? কাউকে ভালোবাসা কি অন্যায়? নেতা সাহেবকে আমি পছন্দ করি এই বিষয়টা আমি কখনোই তোদের কাছ থেকে লুকাইনি। তোরা সবাই জানতি আমি এই একটা মানুষের প্রতি প্রচণ্ড দুর্বল। শুভ নিজেও বিষয়টা জানে। তোরা এই বিষয়টা নিয়ে ফান করতি বলেই আমি তোদের সামনে আমার অনুভূতির গভীরতা ব্যক্ত করিনি। অথচ আজ তোরা সবাই আমাকে অপরাধীর মতো কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছিস। ঠিক আছে, আমি আর আসবে না তোদের পেছনে। থাক তোরা তোদের মতো করে। ফুয়াদ আরজুর অশ্রুসিক্ত চোখে তাকিয়ে নিজেকে অপরাধী ভাবতে লাগল। আসলেই তারা সবাই জানত আরজু মেয়র নাহিদকে পছন্দ করে। কিন্তু সেই পছন্দের তীব্রতা সম্পর্কে তাদের কোনো ধারণা ছিল না। বরং সেটা নিয়ে আরজুর লেগপুল করেছে। আর শুভ আরজুর উপর রাগ দেখিয়েছে। তারা ভেবেছে আরজু হয়তো অন্য সব মেয়েদের মতো দূর থেকে দেখে ক্রাশ খেয়েছে।
কিন্তু আরজু আসলেই সেই মানুষটিকে মনে প্রাণে ভালোবেসে ফেলেছে, এটা তাদের ধারণার বাইরে ছিল। সেদিন আরজুকে ভুলবুঝে যোগাযোগ বন্ধ করে ফেলা ঠিক হয়নি। শুভ যেমন তার বন্ধু, আরজু ঠিক তেমনি। সেদিন শুভর অনুভূতি বুঝতে পারলেও আরজুর দিকটা বিবেচনা করে দেখেনি। মেয়েটাকে মনে মনে দোষারোপ করেছে। আদৌ আরজুর কোনো দোষ ছিল? ফুয়াদ বহুবার শুভকে বলেছে নিজের মনের কথা আরজুর সামনে ব্যক্ত করতে, কিন্তু শুভ নিজেই সেই সাহস দেখতে পারেনি। আজকের পরিস্থিতির জন্য কোনো না কোনোভাবে শুভ নিজেও দায়ী। আরজু চোখের শীতল জল হাতের উল্টো পিঠে মুছে ক্লাসের দিকে এগিয়ে যেতে লাগল। ফুয়াদ বাইকের চাবি দ্রুত পকেটে গুজে দৌড়ে আরজুর পাশাপাশি হাঁটতে লাগল। আরজু ফুয়াদকে দেখেও না দেখার ভান করে হাঁটছে। ফুয়াদ আরজুকে উদ্দেশ্য করে বলল, লোক ঠিক বলে সুন্দরীদের তেজ বেশি থাকে। দেখ তোর ভেজে আমি ঝলসে যাচ্ছি। বলেই নিজের হাত বাড়িয়ে দিল। আরজু না দেখেই হাঁটতে লাগল। ভীষণ অভিমান জমেছে তার মনে। ফুয়াদ মুচকি হেসে বলল, আচ্ছা, তোর নেতা সাহেবের সাথে ঝগড়া করে এসেছিস নাকি? আমার উপর রাগ দেখাচ্ছি কেন? ওই ব্যাটা আবার তোকে ধরে পিটায় না তো? আরজু হঠাৎ থেমে ফুয়াদের দিকে প্রচণ্ড রেগে তাকাল। আর চিবিয়ে চিবিয়ে বলল, খবরদার আমার জামাইকে নিজে এসব ফালতু কথা বলবি না। ওই মানুষটাকে তোরা চিনতে ভুল করেছিস। সে আমাকে যথেষ্ট সম্মান করে, আমার খেয়াল রাখে। নেতা সাহেব সম্পর্কে তোদের ধারণা ভুল। মানুষটাকে উপর থেকে কঠিন মনে হলেও সে ভীষণ নরম মনের মানুষ। তাকে নিয়ে কোনো বাজে কথা বলবি না। ফুয়াদ দুষ্ট হেসে বলল, ওহো, কি প্রেম! তুই তো প্রেমের সাগরে পুরোপুরি ডুবে মরে ভূত হয়ে গেছিস। ভালো, তুই তো দেখা যায় খুব জলদি আমাদের মামা ডাক শোনাবি বলে মনে হয়। আরজু রেগে ফুয়াদের পিঠে কিল বসিয়ে দিল। ফুয়াদ হা করে উঠল আর বলল, ও মা, এটা হাত না লোহা? শুভ তোর এই নরম হাতের শক্ত মাই সহ্য করে কেমন করে? আরজুর মুখটা আবার মলিন হয়ে গেল। গত 2 দিনে আরজু বহুবার শুভকে কল করেছে, কিন্তু কিছুতেই যাচ্ছে না। শুভর সাথে প্রতিদিন দেখা করা, কথা বলা, ঝগড়া করা আরজুর নিত্যদিনের কাজ ছিল। আরজুর ভালো খারাপ সবটা সময় শুভ পাশে ছিল। কিন্তু হঠাৎ করে শুভ তার উপর এত অভিমান করল কেন? আরজু জানে সে শুভ বা পরিবারকে না জানিয়ে বিয়ে করে ভুল করেছে। কিন্তু সে ভুল মানুষকে বিয়ে করেনি। নিজের মনের মানুষটাকেই ভালোবেসে বিয়ে করেছে। কিন্তু হঠাৎ শুভ তার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আরজুর ভেতরে কতটা সংঘর্ষ চলছে সেটা আরজু কাউকে বলে বুঝাতে পারবে না। একদিকে খালামণি তার উপর নারাজ, অন্যদিকে শুভ যোগাযোগ বন্ধ করে রেখেছে। তার উপর নাহিদের সাথে তার এই নতুন সম্পর্কটাকে এখনো গুছিয়ে উঠতে পারেনি। সম্পর্কের এই টানা পড়েনে আরজু অনেকটা হাঁপিয়ে উঠেছে। ফুয়াদ বিষয়টা হয়তো বুঝতে পেরেছে, তাই আরজুকে আশ্বস্ত করে বলল, চিন্তা করিস না, আমি শুভর সাথে কথা বলবো। ওকে একটু সময় দে। সেই ছোট থেকে একসাথে ছিলি তোরা। নিজেদের মধ্যে এত ভালো আন্ডারস্ট্যান্ডিং তোদের। হঠাৎ করে তোর জীবনের এত বড় সিদ্ধান্ত শুভর মেনে নিতে কষ্ট হচ্ছে। তুই হঠাৎ দূরে চলে গেছিস ভেবেই ছেলেটা ভীষণ কষ্ট পেয়েছে। সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আরজু নিজেকে শান্ত করল। ফুয়াদ মনে মনে ভাবল, শুভর জন্য এটা মেনে নেয়া ভীষণ কষ্টের। আরজু, ছেলেটা তোকে পাগলের মতো ভালোবাসে, কিন্তু শুভকে এই কঠিন বাস্তবতা মেনে নিতেই হবে। আমি কথা বলবো শুভর সাথে। শুভর ভালোবাসার কথা তুই জানিস না। আমি চাই ভবিষ্যৎ ও তুই এই বিষয়ে কিছুই না জানতে পারিস।
তবে অযথাই নিজেকে অপরাধী ভাববি। আর আমি চাই না তুই নতুন জীবন কোনো অপরাধবোধ নিয়ে শুরু কর। ক্লাসে এসে আজ আরজুর মন খারাপ হয়ে গেল। শুভ আজ আসেনি। আরজুকে কয়দিন পর দেখে সবাই বেশ এক্সাইটেড হয়ে পড়ল, বিশেষ করে যারা। আরজুকে টেনে নিয়ে দুষ্ট হেসে কানে কানে ফিসফিসিয়ে বলল, কিরে তোর আর নেতা সাহেবের রোমাঞ্চ কেমন চলে? যা হ্যান্ডসাম জামাই তোর। আরজু মুখটা মলিন করে হতাশার সুরে বলল, আমার জীবনে রোমাঞ্চ নাই রে। এই নেতা একটা নিরামিষ গাধা। এই লোককে দিয়ে রোমাঞ্চ সম্ভব না। যারা বেশ অবাক হয়ে বলল, বলিস কি? তোর মতো খাসা মাল দেখেও মেয়রের মনে রোমাঞ্চ জাগে না? আরজু চোখ মুখ শক্ত করে কঠিন দৃষ্টিতে তাকাল আর রেগে বলল, ওই মাল কি? মুখ ঠিক কর। ওকে কুল। কিন্তু তোর মতো রূপের রানীকে দেখেও এই লোকের রোম্যান্স জাগে না কেমনে? আমি তো ভেবেছিলাম এতদিনে তোদের কয়েক দফায় হানিমুন শেষ। ফাজলামি করিস না। আমি সিরিয়াস। ওকে বুঝলাম। আচ্ছা উনার কোনো সমস্যা নাই তো? মানে গে না তো? তাহলে তোর কপাল পুড়েছে রে আরজু। আরজু যারার কাঁধে একটা চাপড় মেরে ধমকে উঠল। যারা আরজুকে শান্ত করে বলল, আরে চেতিস কেন? দেখ তোর মতো খাসা মালকে সামনে রেখে যেই লোকের মনে কোনো অনুভূতি জাগে না তার মানে তো এটাই হয়। আরে মিডিয়াতে আমার সাথে মডেলিং করে এমন হ্যান্ডসাম ডেশিং ছেলেরা দেখি গে। তাই বললাম। আরজু খানিকটা চিন্তিত হয়ে পড়ল। কিছু একটা ভেবে যারাকে সেদিন রিসোর্টে ঘটনা খুলে বলল। যারা তো আরজুর কথা শুনে অবাক। অনেকটা উত্তেজিত হয়ে বলল, ওই মেয়র তোকে রিসোর্টে কিস করেছে? সিরিয়াসলি? তোর জামাই তো পাক্কা খেলোয়াড়। তাহলে এতদিন তোকে এত ইগনোর করার মানে কি? আরজু ঠোঁট ফুলিয়ে বলল, জানি না। আরজুকে মন খারাপ করতে দেখে যারা বলল, আরে পাগলি মন খারাপ করিস না। আই থিঙ্ক তোর নেতা সাহেব পলিটিক্সে দৌড়াতে দৌড়াতে মনের মধ্যে জং ধরে গেছে। তোকে একটু ঝালাই করে ওই পাষাণ বুকে ভালোবাসার বীজ বপন করতে হবে। উনি হয়তো নিজের শক্ত খোলস খুলে তোর সামনে আসতে পারছে না। তাহলে প্রথম স্টেপ তুই নে। আরজু চোখ মুখ কুঁচকে বলল, কি আমি? ইম্পসিবল। ফালতু কথা কম বল। না হলে সারা জীবন তোরা জামাই বউ ভার্জিন মরবি। আরজু আমতা আমতা করে বলল, আমি কি ভাবে? আরে আমি আছি না। সব শিখিয়ে দিব। পেছনে থেকে ফুয়াদ এসে বলল, তোর শয়তান মাথা থেকে কি বুদ্ধি শিখাতে চাইছিস আরজুকে? যারা মুখ ভেঙচে বলল, তুই বুঝবি না। এটা গার্লস টক। ইউ ক্যান গো নাও। ফুয়াদ যারার মাথায় চাপড় মেরে চলে গেল। আর যারা মাথায় হাত বুলাতে বুলাতে ফুয়াদের 14 গোষ্ঠী উদ্ধার করতে লাগল। আরজু আর যারা কিছু শপিং করে একটা কফি হাউজে বসল। দুই বান্ধবী মিলে অনেকক্ষণ গল্প করল। হঠাৎ কারো ডাকে তাদের গল্পে বাধা পড়ল। আরজু দেখল একটা পরিচিত মুখ তার সামনে এসে দাঁড়িয়েছে। আরজু লোকটিকে দেখে মুচকি হেসে বলল, আরে মিস্টার সাদমান? সাদমান হেসে বলল, ইস, কেমন আছেন আরজু? জি ভালো। আপনি? আলহামদুলিল্লাহ ভালো। যারা অবাক হয়ে দুজনের কথা শুনছিল। আরজুকে খোঁচা মেরে ইশারা করল লোকটিকে। আরজু সেদিন শপিং মলে ফোন ভাঙ্গার ঘটনা সংক্ষিপ্ত করে বলল। আরজু সাদমানকে তাদের সাথে কফি খাওয়ার অফার করল। সাদমান খুশি মনে তাদের সাথে জয়েন করল। সাদমান হেসে বলল, সুন্দরী রমণীদের ফ্রেন্ডরা ও সুন্দরী হবে এমন কোনো রুলাস আছে নাকি? আরজু হো হো করে হেসে উঠল।
যারা খানিকটা বিব্রত হল বলল, ফ্ল্যাট তো ভালোই জানেন। সাদমান হেসে বলল, ওই একটু আকটু। সুন্দরী নারীদের সংস্পর্শে আসলে এমনটা হয় আর কি। যারা চেয়ারে হেলান দিয়ে বলল, সে ক্ষেত্রে আপনার প্রথম ট্রাই তো আর্যকে করার কথা। অতি সুন্দরী নারী তো সামনেই ছিল, সেটার সুযোগ পায়নি। আপনার ফ্রেন্ড আগেই তার ভিআইপি মানুষটার কথা আমাকে জানিয়েছে, সো কোনো চান্স নেই। যারা হেসে খানিকটা ঝুঁকে বলল, আমার পেছনে একজন লিটল ভিআইপি পড়ে আছে, রীতিমতো আঠার ন্যায় লেগে আছে। আপনার সাথে দেখলেও সেই লিটল ভিআইপির জলে যাবে, আপনার নাক ফাটাতেও ভাববে না। সাদমান হেসে বলল, ইন্টারেস্টিং। আপনদের দুই ফ্রেন্ডের পেছনেই ভিআইপি, ভেরি গুড। আফসোস হচ্ছে আমি কেন ভিআইপি হলাম না। সাদমানের কথায় আরজু যারা দুজয়ই হাসল। আরজুর হঠাৎ মনে পড়ল যারাকে তো জাহিদের বিষয়ে বলাই হয়নি। যারা পেছনে পড়ে থাকা মানুষটা আর কেউ না, তার দেবর। দুই ভাই একদম বিপরীত। একজন সিনিয়র কেউ প্রপোজ করে বসে আছে, রোমাঞ্চ যেন শিরায় শিরায় দৌড়ায়। অন্যজন নিজের বিয়ে করা বউকে কিছু বলতেই পারে না, নিরামিষ একটা। তবে তেজ যেন দুই ভাইয়ের এক। তবে আরজু ভেবে রেখেছে যারাকে এখন কিছু বলবে না, একটা চমক দিবে, যারার মুখটা দেখার মতো হবে। পরন্ত বিকেলের দিকে অবনী কোচিং শেষ করে বাসায় আসছিল। বাড়ির সামনে আসতেই দেখল একটা বড় গাড়ি সবে দাঁড়িয়েছে। অবনী কৌতূহলবশত সামনের এগিয়ে গেল, কিন্তু গাড়ির কাছাকাছি আসতেই আরজুকে দেখে চমকে গেল। এতদিন পর বোনকে দেখে অবনীর খুশি যেন বাঁধ মানে না। সে দৌড়ে আরজুর কাছে যেতে চাইলে এক দীর্ঘদেহী মানব তার সামনে বাধা হয়ে দাঁড়াল। অবনীর আকাশ সমান উত্তেজনা মুহূর্তেই উড়ে গেল। লোকটি গম্ভীর সুরে অবনীকে প্রশ্ন করল, কে আপনি? এইভাবে ম্যামের দিকে ধেয়ে আসছে কেন? আরজু তখন গাড়ি থেকে শপিং ব্যাগ ড্রাইভারকে বুঝিয়ে দিতে ব্যস্ত। সাইফুলের ভারী কণ্ঠ শুনে আরজু ফিরে তাকাল। অবনীকে দেখে দ্রুত এসে জড়িয়ে ধরল। আজ কতগুলো দিন পর নিজের আপন মানুষগুলোকে দেখছে। অবনীকে জড়িয়ে ধরে নিজের বুকে প্রশান্তি অনুভব করল আরজু। সমাজ মেয়েদের জন্য এই কঠিন নিয়ম কেন তৈরি করল? জীবনের অর্ধেকটা সময় যেই মানুষগুলার কাছে থেকেছে তাদের ছেড়ে অচেনা মানুষদের আপন করে নিতে হয়। যাদের হাত ধরে চিরচেনা আঙিনায় বড় হয়েছে সেই অঙ্গিনাকে ছেড়ে নতুন নিরেট বাসা বাঁধতে হয়। আরজুর হাতে ক্ষমতা থাকলে এই কঠিন নিয়মকে ভেঙে গুড়িয়ে দিত। আরজুকে এইভাবে মেয়েটিকে জড়িয়ে ধরতে দেখে সাইফুল খানিকটা অপ্রস্তুত বোধ করল। বুঝতে পারল ভুল জায়গায় ইন্টারাপ্ট করেছে। মেয়েটা নিঃসন্দেহে ম্যামের পরিচিত। পরিচিত বললে ভুল হবে, ঘনিষ্ঠ কেউ। অবনী তখন সাইফুলকে কঠিন দৃষ্টি ফেলে ভৎস করতে ব্যস্ত। সাইফুল নিজের দৃষ্টি তখন আশেপাশে ফেলতে ব্যস্ত। অবনী ইশারায় আরজুকে বলল, আপু এই নমুনা কোথা থেকে ধরে এনেছ? আরজু অবনীকে চোখ রাঙিয়ে বিরক্তি প্রকাশ করে মৃদু স্বরে বলল, নেতা সাহেব আমার পেছনে লাগিয়ে দিয়েছে, আমার বডিগার্ড। অসহ্য। অবনী মৃদু হেসে বলল, দারুণ ব্যাপার তো। এই ব্যাটা কি তোমাদের বেডরুমে ঢুকেও তোমাকে নিরাপত্তা দেয়? আরজু অবনীর কান টেনে বলল, বেশি পক পক করছিস, চল বাসায় চল, তোর খবর আছে। শহরের ব্যস্ত রাস্তায় এগিয়ে চলছে 3 চাকার রিকশা। বিকেলের স্নিগ্ধ হাওয়ায় এক মাতোয়ারা আবেশ মিশে থাকে। সেটা একমাত্র খোলা আকাশের নিচেই উপলব্ধি করা যায়। আশেপাশে চোখ বুলাচ্ছে সাবিহা। রাস্তার দুই ধারে যা দেখছে সবটাই ভালো লাগছে। এবার সাবিহা দৃষ্টি নিবন্ধ করল তার পাশে বসা শুদ্ধ পুরুষটির দিকে।
যে বিরক্তি নিয়ে একবার হাতের ঘড়ির দিকে তাকাচ্ছে তো আবার আশেপাশে চোখ বুলাচ্ছে। সাবিহা ঠোঁট টিপে হাসল। এই মানুষটার সবকিছুই তার ভালো লাগে, এমনকি মাঝে মাঝে শুকনো ঢোক গেলার সময় অ্যাডামস অ্যাপেলের উঠা নামা দেখেও সাবিহার নিঃশ্বাস বন্ধ হবার জোগাড় হয়। অতি ক্ষুদ্র বিষয়গুলো তাকে ভীষণভাবে টানে। পাশে বসা মানুষটা তাকে অপ্রকাশিতভাবে বহুবার প্রত্যাখ্যান করলেও সাবিহা এই মানুষটার মায়াজাল থেকে কিছুতেই বের হতে পারে না। বারবার বেহায়ার মতো ছুটে আসে। রামিম একবার আর চোখে সাবিহার দিকে তাকাল। মেয়েটা এইভাবে ঘায়েল করা দৃষ্টিতে কেন তাকিয়ে আছে? শত হোক সে একজন পুরুষ। বারবার ভালোবাসার মানুষটিকে চাইলেও এড়িয়ে চলা যায় না। সাবিহার মধ্যে একটা অদ্ভুত মায়া আছে। না হলে রামিমের মতো শক্ত ব্যক্তিত্ব কেন গলে যেতে চায়? আজ সে কিছুতেই সাবিহার সাথে এক রিকশায় আসতে চায়নি, কিন্তু মেয়েটা যখন ডাগর ডাগর চোখে তাকিয়ে তাকে বলল, চল না রামিম, আমার বাসার সামনে দিয়েই তো টিউশনে যাবি, আমাকে নামিয়ে দিয়ে চলে যাস। রামিম আর মানা করতে পারল না। মনের ভেতরে কোথাও না কোথাও সাবিহার সান্নিধ্য সে আশা করে। সাবিহার বাসার সামনে আসতেই সাবিহা নেমে দাঁড়াল। রামিমকে উদ্দেশ্য করে বলল, কাল আমি আন্টিকে দেখতে গেছিলাম। উনি মনে হয় বেশ অসুস্থ, কিন্তু বুঝতে দিতে চাইছে না। সাবিহা ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করে রমিমের হাতে ধরিয়ে দিয়ে বলল, এই ডক্টরের কাছে আন্টিকে একবার নিয়ে যাস। উনি আমার পরিচিত আঙ্কেল, বেশ ভালো ডক্টর। রামিম কার্ডের দিকে একদৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়েই বলল, আমার অগোচরে বাসার যাওয়ার প্রয়োজন নেই, চাইলে আমার উপস্থিতিতেই যেতে পারিস। সাবিহা অভিমানী সুরে বলল, যেচে অপমানিত হওয়ার জন্য? রামিম মলিন চোখে সাবিহার দিকে তাকাল। শান্ত সুরে বলল, সেদিনের বলা কথার জন্য অভিমান করেছিস? সাবিহা মেকি হেসে বলল, আমার অভিমানে তোর কি আসে যায়? রামিম মস্তক অবনত করে দীর্ঘশ্বাস ছাড়ল। না, সাবিহাকে সে আর কোনো উত্তর দিবে না, না হলে মনের কথা মুখে আসতে এক মুহূর্ত সময় নিবে না। সাবিহা রামিমের দিকে তাকাল। সাবিহা কাপা গলায় বলল, শুভর জন্য ভীষণ খারাপ লাগে। ছেলেটা কেমন যেন হয়ে গেছে। তবুও ছেলেটা নিজেকে সামলে নিয়েছে। ওর পরিস্থিতিতে কখনো আমি পড়লে নিজেকে সামলাতে পারবো না রামিম, হয়তো নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যাব। রামিম চট করে সাবিহার দিকে তাকাল। চোখ পড়ল প্রিয়সীর অশ্রুসিক্ত নয়নে। মুহূর্তেই রামিমের বুকে মোচড় দিয়ে উঠল। আসলেই কি সাবিহা নিজেকে সামলাতে পারবে না? কিন্তু সে কি করে সাবিহাকে নিজের এই অনিশ্চিত জীবনে জোড়াবে? সাবিহা আর অপেক্ষা করল না। বাসার গেট পেরিয়ে ভেতরে প্রবেশ করল। রামিম ভারাক্রান্ত মন নিয়ে সামনে এগিয়ে গেল। এতক্ষণ যাবৎ বারান্দায় দাঁড়িয়ে সাবিহার বাবা সবটাই দেখল। তাদের মধ্যে কি কথা হয়েছে সেটা শুনতে না পারলেও দুজন যুবক যুবতীর মুখভঙ্গি দেখে সবটাই বোঝা যায়। বয়স তো আর কম হল না, আর মেয়েকে তিনি বেশ ভালো করেই চেনে। ভীষণ ইমোশনাল। বাস্তবতা থেকে মেয়েটা বহু দূরে অবস্থান করছে, না হলে এমন চাল চুলোহীন কোনো ছেলের প্রতি ফুটবল হতো না। তিনি মনে মনে অনেক কিছুই মিলাতে বসেছেন। এইভাবে মেয়েকে আবেগে গা ভাসাতে দিবেন না কখনো। পরিস্থিতি হাতের বাইরে যাবার আগে দ্রুতই কোনো পদক্ষেপ নিতে হবে। জনসমাগম পূর্ণ স্থানে বসে আছে নাহিদ। একটা সমাবেশে যোগদান করেছে। চারদিকে মানুষের আনাগোনা। অন্য সব নেতারা একে একে ভাষণ দিচ্ছে। একটু পর নাহিদকেও বক্তব্য দিতে ডাকা হবে। কিন্তু নাহিদের মন এই মুহূর্তে পড়ে আছে আরজু কাছে। আজ মেয়েটা তার উপর ভীষণ ক্ষেপে আছে। কারণটা কি?
শুধুমাত্র বডিগার্ড হায়ার করার জন্য নিশ্চয়ই না। ক্ষেপা আরজুকে ভীষণ দেখতে ইচ্ছে করছে। ক্ষেপে গেলে আরজুর নাক আর কান লাল হয়ে যা। এটা নাহিদ অনেক বছর আগেই নোটিশ করেছে। আরজু সম্পর্কে এমন কি নেই যা সে জানে না? এত বছরে আরজুকে সম্পূর্ণ জানা হয়েছে তার। কিন্তু অবাক করা বিষয়, বউ তার সম্পর্কে তেমন কিছুই জানে না। নাহিদ চায় না আরজু নাহিদকে সম্পূর্ণ জানুক, থাকুক না কিছু বিষয় আড়ালে। নাহিদ ফোনে আরজুর স্কুল ড্রেস পরা একটা ছবি বের করল। সেখানে আরজু মাথায় হাত দিয়ে বিস্ময় নিয়ে সামনের ছেলেটার দিকে তাকিয়ে আছে। ছেলেটাকে নাহিদ খুব ভালো করেই চেনে। সেটা শুভ। আরজুর স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি লাইফ অবধি যত বন্ধু বান্ধব আছে সবার সম্পর্কেই নাহিদ ডিটেলস জানে। বোকা মেয়েটা জীবনে বন্ধু নির্বাচনে কোনো ভুল করেনি। অথচ নাহিদ এত তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষ হয়েও বন্ধু চিনতে ভুল করেছে। নাহিদ দীর্ঘশ্বাস ছাড়ল। ঠিক তখনই তার ডাক পড়ল। নাহিদ উঠে মাইকের সামনে দাঁড়াল। মানুষের মাঝে তখন তীব্র উত্তেজনা বিরাজ করছে। হয়তো তরুণ এই নেতাকে দেখে বাকি তরুণদের তারুণ্যের জয়গান বেজে উঠে। মানুষ নাহিদের ব্যক্তিত্বের প্রশংসা বরাবর করে এসেছে, কিন্তু ভুল ত্রুটি নিয়েই জীবন। একজন পলিটিশিয়ান হয়ে চাইলেও নাহিদ নোংরা কাদা থেকে দূরে থাকতে পারেনি। কারণ যারা নোংরা তাদের সেই পদ্ধতিতেই প্রতিহত করতে হয়। ক্ষমতা পাওয়া সহজ, কিন্তু সেই ক্ষমতা ধরে রাখা বেশ কঠিন। নাহিদের ফোনে একটা মেসেজ আসতেই সেটা বক্তৃতার মাঝেই কৌশলে ওপেন করল। কারণ এসএমএস সাইফুল করেছে, আর সাইফুল তাকে একমাত্র আরজুর বিষয়ে জানাতে নক করবে। মেসেজ চেক করে জানতে পারল আরজু তার খালামণির বাসায় গেছে। নাহিদ সাইফুলকে বলে দিল আরজুর বাসার আশেপাশেই থাকতে। আরজুকে দেখে তারা খুশিতে লাফিয়ে উঠল। আরজুর পছন্দের খাবার রান্না করতে ব্যস্ত হয়ে পড়ল। আরজু আসার মিনিট 5 পরে বাসায় আসলেন জুবায়ের আহমেদ। আরজুকে হঠাৎ দেখে বেশ সারপ্রাইজ হয়ে গেলেন। পরম যত্নে আরজুকে বুকে জড়িয়ে মাথায় হাত বুলিয়ে বললেন, আমার সুইটি পরিটা কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো। তোমরা সবাই কেমন আছো? বেশি ভালো না। আমাদের বাড়ির উজ্জ্বল নক্ষত্র আমাদের আধারে ফেলে এখন অন্যত্র আলো ছড়াচ্ছে। খালুজান কথায় আরজুর মুখটা মলিন হয়ে পড়ল। জুবায়ের আহমেদ মৃদু হেসে বলে উঠল, এটাই তো নিয়ম মা। আমিও তো তোর নানা ভাইয়ের বুক খালি করে তোর রাফ অ্যান্ড টাফ খালামণিকে নিজের কাছে নিয়ে এসেছি। জুবায়ের আহমেদের কথায় আরজু মুচকি হাসল। জুবায়ের আহমেদ সাবা খানমকে মেসেজ করে আরজুর বিষয়ে অবগত করে দিলেন। সাবা খানম রিপ্লাই দিলেন তিনি ব্যস্ত। খালামণি যে এখনও তার উপর রেগে আছে সেটা আরজু স্পষ্ট বুঝতে পারল। জুবায়ের আহমেদ আরজুর মন ভালো করার কাজে লেগে পড়লেন। জুবায়ের আহমেদের মেসেজ পেয়েই সাবা খানম অস্থির হয়ে উঠলেন। বেশ কয়দিন ধরেই আরজুকে দেখেন না। আগেও অফিসের কাজে বাসা থেকে দূরে থেকেছে, ফলে সবার সাথে অনেক দিন দেখা হতো না। কিন্তু এবার বিষয়টা ভিন্ন। মেয়েটা আজ পরের ঘরে চলে গেছে, চাইলেই আরজুকে দেখতে পারে না। তাছাড়া নিজের উপরের শক্ত খোলসটা দেখাতে গিয়ে নিজেকে গুটিয়ে রেখেছেন। তিনি দ্রুত তার অ্যাসিস্ট্যান্টকে ডেকে পরবর্তী মিটিংগুলো ক্যান্সেল করে দিলেন। দ্রুত ব্যাগ নিয়ে বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। রাস্তায় আরজুর ফেভারেট আইসক্রিম নিতে ভুল করলেন না। বাসায় পৌঁছেই দেখলেন আরজু সবার সাথে বসে টিভি দেখছে আর গল্প করছে। আরজু খালামণিকে দেখে দৌড়ে এসে ঝাপটে ধরল। এই মানুষটার মাঝে আরজু মাকে খুঁজে পায়। সাবা খানমের দুচোখে অশ্রু জমা হল, কিন্তু অতি গোপনে সেই অশ্রু মুছে নিলেন। আরজু খালামণিকে পেয়ে ফুপিয়ে কেঁদে উঠল।
সাবা খানম গম্ভীর স্বরে বললেন, এইভাবে কাঁদছিস কেন? ওই স্টুপিড তোকে কষ্ট দিয়েছে? দেখ আরজু, আমার কাছে কিছু লুকাবি না। কোনো খারাপ ব্যবহার করলে বল, ওকে 14 শিকের ভাত খাইয়ে ছাড়ব। আরজু সাবা খানমের গালে উষ্ণ স্পর্শ দিয়ে বলল, নেতা সাহেব আমাকে মোটেও কষ্ট দেয়নি খালামণি। সে আমাকে অনেক ভালো রেখেছে। তুমি তার উপর এত রেগে থাকো কেন? সে রাজনীতিবিদ বলে? ট্রাস্ট মি খালামণি, মানুষটা অন্য সবার চাইতে আলাদা। সাবা খানম মোটেও নাহিদকে নিয়ে কথা বলতে আগ্রহী না, তাই প্রসঙ্গ পাল্টাতে বললেন, এমন শুকিয়ে যাচ্ছিস কেন? ওই নেতার বাড়িতে তোকে ঠিকমতো খেতে দেয় না নাকি? আরজু হেসে বলল, উফ অফ খালামণি, এমন ট্রিপিক্যাল শাশুড়িদের মতো কথা বলছে কেন? তোমাকে মোটেও শ্যুট করছে না। আমার মডার্ন খালামনিকে মডার্ন শাশুড়ি রূপে জোস লাগবে। সাবা খানমের হাসি পেলেও সেটা চেপে গেলেন। জুবায়ের আহমেদ নিজের স্ত্রীকে খোঁচা মেরে ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলেন, তুমি না ভীষণ ব্যস্ত? তাহলে এত জলদি বাসায় আসলে কি করে? সাবা খানম কঠিন দৃষ্টিতে জুবায়ের আহমেদের দিকে তাকাল। তারপর বলল, মিটিং ক্যান্সেল হয়ে গেছে তাই। অবনী মৃদু হেসে বলল, হোয়াট আ কোইন্সিডেন্স। আপু বাসায় আসলো আর মাম্মার সব মিটিং একসাথে ক্যান্সেল হয়ে গেল। সাবা খানম রেগে সোফার কুশন অবনীর দিকে ছুঁড়ে মারল, আর বাকি সবাই হেসে উঠল। সারা বিকেল কাটিয়ে আরজু সন্ধ্যার দিকে বাসায় ফিরে আসল। আজ নাহিদ রাত 11:30টার মধ্যেই বাসায় ফিরে আসল। আরজু তো অনেকটা অবাক হল, কারণ আরজু এই বাসায় আসার পর থেকে নাহিদকে রাত 1টার আগে কখনোই আসতে দেখেনি। তার মানে মানুষটার মধ্যে পরিবর্তন আসছে। আরজুর ছোট্ট দেহের ছোট্ট হৃদয়টা খুশিতে নেচে উঠল। নাহিদ ওয়াশরুমে ঢুকতেই আরজু দ্রুত নিচে নেমে কিচেনে ঢুকে পড়ল। সুমি ও আরজুর পেছনে পেছনে কিচেনে আসল। আরজুকে কিচেনের চারদিকে ঘুরতে দেখে সুমি জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে বলল, কিছু খুঁজছেন ভাবি? হুম, তোমার ভাইয়ার জন্য চা বানাবো। উনি তো এসেই দেখি চা খায়। ভাবলাম আজ আমি তাকে চা করে খাওয়াবো। কিন্তু কোথায় কি আছে খুঁজে পাচ্ছি না। সুমি হেসে আরজুকে চায়ের সব ইনগ্রেডিয়েন্ট বের করে দিল। আরজু সুমিকে কিচেন থেকে বের করে দিয়ে বলল, আমি নিজে বানাবো, তোমার কোনো হেল্প ছাড়া, বুঝলে সুমি? কিন্তু সুমি নাছোড়বান্দা। দরজার আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো আরজুর চা বানানো। আরজুকে 1 কাপ চায় 6 চা চামচ চা পাতা দিতে দেখে সুমি বুঝে গেল এই রূপের রানী আজ প্রথম চা বানাচ্ছে। সুমি একবার ভাবল আরজুকে থামবে, কিন্তু পরে ভাবল থাক না, ভাবি এত খুশি মনে বানাচ্ছে, তাকে বাধা দিয়ে মন খারাপ করার মানে হয় না। তবে ভাইজান কি করে এই চা হজম করবে সেটাই ভাবার বিষয়। নাহিদ ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল আরজু চা হাতে দাঁড়িয়ে আছে, কিন্তু খানিকটা খেয়াল করতেই দেখল আরজুর হাতের কাপটা কেমন থর থর করে কাঁপছে। নেতা সাহেবের উন্মুক্ত বুকে তাকিয়ে আরজু খেই হারিয়ে ফেলল। গ্রে কালারের ট্রাউজার পরা মাস্কুলার বডি দেখে আরজুর বুকে ঝড় শুরু হল। কোনো নেতার বুঝি এমন অ্যাট্রাকটিভ বডি থাকে? সে তো সারা জীবন ভুঁড়িওয়ালা নেতা দেখে অভ্যস্ত। এই নেতা কোনো গ্রহ থেকে টপকে পড়েছিল তার জীবনে? নাহিদ আরজুর কাছে এসে দাঁড়াল। সদ্য স্নান করাই নাহিদের কায়া জুড়ে বডি সোপের সুঘ্রাণ ভেসে আসছে। আরজু জোরে নিঃশ্বাস টেনে নিয়ে চোখ বুজে ফেলল। মনে মনে নিজেকে বেহায়া বলে আখ্যায়িত করল। নাহিদ আরজুর অবস্থা বুঝে মুচকি হাসল। ভীষণ ইচ্ছে করল আরজুর কাপা অধরে ঝাঁপিয়ে পড়তে, কিন্তু নিজের মনকে শান্ত করে আরজুর হাত থেকে কাপটা নিয়ে মৃদু স্বরে বলল, কোথাও ভূমিকম্প হচ্ছে নাকি?
তোমার হাতের কাপটা যেভাবে কাঁপছে মনে হচ্ছে এক্ষুনি আমার মাথায় এসে পড়বে। আরজু শিউরে উঠল। মনে মনে বলল, ভূমিকম্প তো আমার বুকে উঠেছে নেতা সাহেব। আরজু নিজেকে সামলে বলল, চা ঠান্ডা হয়ে যাচ্ছে। নাহিদ মুচকি হাসল আর বলল, চা কি তুমি বানিয়েছ? আরজু মাথা ঝাঁকিয়ে সম্মতি প্রকাশ করল। নাহিদ চায় এক চুমুক দিয়েই বুঝল পৃথিবীর সবচাইতে মিষ্টি মেয়েটা পৃথিবীর সবচাইতে তেতো চা বানিয়েছে। কিন্তু মুখে মৃদু হাসি ফুটিয়ে রেখে ধীরে ধীরে চা শেষ করল। আরজু তখনও নাহিদের দিকে অধীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছে। নাহিদ হেসে বলল, বেশ ভালো চা বানাতে পারো দেখা যায়। এই চা কন্টিনিউ করলে আমার কোনোদিন ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা নেই। ভেরি গুড। আরজু খানিকটা কনফিউজড হয়ে পড়ল। চাটা কি আসলে ভালো হলো না খারাপ হলো সেটা ঠিক বুঝে উঠতে পারল না। এই নেতা সাহেব নিজের মতো কমপ্লিমেন্টও পেঁচিয়ে পেঁচিয়ে দেয়। দুজনেই একসাথে রাতে ডিনার শেষ করল। আরজু ভার্সিটির পড়া শেষ করে নিল, কারণ নেতা সাহেব কনফারেন্সে একটা মিটিং করছিল। আরজু বুঝল মানুষটা তাকে সময় দেওয়ার জন্যই এই মিটিং কলের মাধ্যম রেখেছে। না হলে হয়তো আজও অনেক রাত করে বাসায় আসতে হতো। নাহিদ মিটিং শেষ করে রুমে এসে আরজুর উদ্দেশ্যে বলল, আরজু জলদি রেডি হয়ে নাও। আরজু অবাক হয়ে বলল, কেন? কোথায় যাচ্ছি আমরা? নাহিদ ক্লোজেট থেকে কাপড় নামাতে নামাতে বলল, বাইক রাইডিং কেমন লাগে তোমার? আরজু বড় বড় চোখ করে তাকিয়ে বলল, এত রাতে বাইক রাইডিং? নাহিদ মুচকি হাসল। আরজু ভীষণ খুশি হয়ে এক দৌড়ে নাহিদকে ঝাপটে ধরল। রাতে বাইক রাইডিং তার ভীষণ পছন্দ। শুভর সাথে বহুবার এমন বের হয়েছে। আজ অনেক দিন পর রাইডিং করবে ভেবে আরজু খুশিতে উচ্ছ্বসিত হয়ে নাহিদকে ঝাপটে ধরল। নাহিদ আরজুর এই কাজে প্রথমে অবাক হল, পরে হেসে উঠল। এতে আরজু ভীষণ লজ্জার মুখে পড়ল। ইসস, আরজু আসলেই ভীষণ বেহায়া। চলবে।